হ্যাঁ, আমরা দেখব যে প্রায়োরিটি শিডিউলিং। তো প্রায়োরিটি শিডিউলিং দুইটা ক্রাইটেরিয়ার উপর বেস করে কাজ করে। একটা হচ্ছে লো ভ্যালু হাই প্রায়োরিটি, আরেকটা হচ্ছে যে হাই ভ্যালু হাই প্রায়োরিটি। তার মানে এখানে অন্যান্য এফসিএফএস কিংবা এসজিএফে আমরা দেখছিলাম কি শুধু হচ্ছে এক অ্যারাইভাল টাইম থাকতো, বাস টাইম থাকতো। এখন প্রায়োরিটি শিডিউলিংয়ের জন্য সেটাতে একটা প্রায়োরিটি ভ্যালু অ্যাড করা থাকবে কোশ্চিনে, হাই ভ্যালু হাই প্রায়োরিটি। আচ্ছা, তো এই অবস্থার পরে আমরা হচ্ছে হাই ভ্যালু হাই প্রায়োরিটি জিনিসটা কি, তারপরে লো ভ্যালু হাই প্রায়োরিটি জিনিসটা কি, এটা একটু বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল আগে সেট করে নিই। সেই এক্সাম্পল অনুযায়ী কাজ করতে গেলে কিছু বোঝা যাবে। তো শুরুতে আমরা ধরে নিই যে আমাদের কন্ডিশনটা এরকম যে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি আমরা ধরছি। এটার জন্য আমাদের যে কোশ্চেন সেটটা আছে এরকম, সেখানে প্রসেস থাকবে, অ্যারাইভাল টাইম, বাস টাইম, সাথে যে এক্সট্রা একটা জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে প্রায়োরিটি। পরে হচ্ছে এখানে কয়েকটা প্রসেস আমরা নিয়ে নেব, P1, P2, P3, P4, অ্যারাইভাল টাইম এরকম 0, 1, 2, 3, বাস টাইম 5, 3, 8, 6, প্রায়োরিটি 2, 1, 4, 3। ওকে, এবার যদি আমাদের কন্ডিশনটা এরকম দেওয়া থাকে যে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, তাহলে সবচাইতে প্রায়োরিটি বেশি কোন প্রসেসের, কোন প্রসেসের প্রায়োরিটি সবচাইতে বেশি হবে? এই লো ভ্যালু বলতে কার লো ভ্যালু বলা হচ্ছে বা কোনটার লো ভ্যালু? সেটা হচ্ছে এই যে প্রায়োরিটি ভ্যালুটা যেটা দেওয়া আছে সেটা, ঠিক আছে? এটা হচ্ছে সে প্রায়োরিটি ভ্যালুর যেটা লো ভ্যালু, সে প্রসেসটাকে বলা হচ্ছে হাই প্রায়োরিটি প্রসেস। তাহলে এই ইনফরমেশান অনুযায়ী কোন প্রসেসের প্রায়োরিটি সবচাইতে বেশি হবে? আমরা দেখছি যে এখানে 1 আছে, তাহলে এটা সবচাইতে লো না? 1 যদি লো ভ্যালু হয় তাহলে সবচাইতে বেশি প্রায়োরিটির প্রসেস কোনটা হবে? P2, তারপরে হবে P1, তারপরে হবে P4, তারপরে হবে P3। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে সিপিইউতে বা রেডি কিউতে সবার আগে কোন প্রসেসটা আসছে? রেডি কিউতে কোন প্রসেসটা সবার আগে আসছে? স্যার এটা আরেকবার বলেন। হাই প্রায়োরিটি আচ্ছা, লো, মানে পিছিয়ে থেকে শুরু হবে না? আচ্ছা দেখেন এখানে হচ্ছে কোশ্চেন ক্রাইটেরিয়াটা এরকম যে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, মানে এই প্রায়োরিটির যেটা লো ভ্যালু সবচেয়ে লো কোনটা? 1। লো ভ্যালু কোনটা? এটা না 1, হ্যাঁ, ওইটাই বলা হচ্ছে যে প্রায়োরিটির সবচাইতে ছোট ভ্যালু যেটা, সেটাকে বলা হচ্ছে হাই প্রায়োরিটির প্রসেস। তাহলে এই শুরুতে কোনটা হবে? এটা প্রথমে হাই প্রায়োরিটি থাকবে, তারপরে থাকবে এটা, তারপরে থাকবে এটা, তারপরে থাকবে এটা, এরকম হবে না? বোঝা যাচ্ছে? আচ্ছা মানে লো হ্যাঁ, এটা হচ্ছে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি। আর আরেকটা কন্ডিশন কী ছিল? যেটা হাই ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, তখন কোনটা ফার্স্ট প্রসেস ধরতাম? তখন P3টাকে ধরতাম, তারপরে হতো P4, P1 P2। গুড, এইভাবে হতো। তো এখন আমার কোশ্চেনটা হলো যে আমাদের যে রেডি কিউটা থাকে, যে এটা ধরুন রেডি কিউ, সে রেডি কিউতে প্রথমে কোন প্রসেসটা আসবে? এখন আমাদের তো জ্ঞান চার্ট শুরু করা উচিত হচ্ছে, যেহেতু লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, আমাদের এটাকে শুরুতে সিপিইউতে অ্যাক্সেস করা উচিত। কিন্তু আমাদের দেখতে হয় কি শুরুতে রেডি কিউতে কোন প্রসেসটা এসে বসে আছে। শুরুতে কোন প্রসেসটা আসছে বলেন, কোন প্রসেস? শুরুতে কি P2 চলে আসছে রেডি কিউতে? আচ্ছা, শুরু তো P1। হ্যাঁ, শুরুতে P1 আসছে, 0 সেকেন্ডে P1 চলে আসছে। এই যখন চলে আসছে তখন কিন্তু P2র কোনো অস্তিত্বই নাই। সুতরাং জ্ঞান চার্টে যখন যাবে তখন শুরু করবে কাকে দিয়ে? 0 থেকে তো শুরু হবে। প্রথম যে প্রসেসটাকে পাবে, প্রথম প্রসেসটাকে পাবো P1। এখন যেহেতু নন প্রিমটিভ করছি, যাকে পাবে তাকে দিয়েই কাজ শুরু করতে হবে। তাহলে P1 যদি একবার অ্যাক্সেস করে, সে কতক্ষণ থাকবে সিপির ভিতরে? কতক্ষণ সিপিউতে থাকবে? বাস টাইম দেখতে হবে, তাহলে এখানে হবে 5।
ওকে, এখন 5 সেকেন্ড অতিবাহিত হতে হতেই দেখা যাবে যে রেডি কিউতে নতুন নতুন আরও কয়েকটা প্রসেস চলে আসবে। তো এই প্রসেসগুলো কি কি, সেটা হচ্ছে P2, P3, P4। দেখেন তো বোঝা যায়? জি স্যার। এখন রেডি কিউতে এই যে নতুন নতুন 3টা প্রসেস আসলো, এদের মধ্যে তখন প্রায়োরিটি ভ্যালুটা দেখতে হবে। আমাদের ক্রাইটেরিয়া দেখতে হবে, কী ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি। সুতরাং এই P2, P3, P4 এদের যে প্রায়োরিটি ভ্যালুটা আছে তাদের মধ্যে সবচেয়ে লো ভ্যালু কার? P2। সুতরাং এখন আমি কাকে অ্যাক্সেস দেবো? P2। P2কে অ্যাক্সেস দিলে P2 পুরোটা সময় জুড়ে জ্ঞান চেড়ে থাকবে। তাহলে তার কতক্ষণ জুড়ে হবে? সিপিইউতে অ্যাক্সেস টাইম কত হবে? তার কম্পিউটেশন টাইম এখানে 8-এ শেষ হবে। ওকে ওকে, তারপরে P1, P2-র কাজ শেষ। এরপরে P3 আর P4 এর মধ্যে কে আগে যাবে? P4 আগে আসবে। গুড। P4 যদি যায় তাহলে সে কতক্ষণ থাকবে? 14। ওকে, লাস্ট ওয়ান P3, সরি হ্যাঁ P3। তাহলে P3 যখন থাকবে তখন তার কমপ্লিশন টাইম কত হবে এবার? 22। দেখেন বোঝা গেল? এটাকে বলা হচ্ছে যে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি। প্রায়োরিটি ভ্যালুর দিকে চেক করতে হবে। এখন এই সেম কাজটাই যদি আমরা ক্রাইটেরিয়াটা চেঞ্জ করে ফেলি, ঠিক আছে? ক্রাইটেরিয়া এবার চেঞ্জ করে নেব কি, যে হাই ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি। তাহলে দেখবেন যে পুরো গ্র্যান্ড চার্টটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এই অনুযায়ী যদি আমরা নতুন করে আবার জ্ঞান চার্টটা করি, তাহলে শুরু করবে কাকে দিয়ে বলুন তো? এবার কাকে দিয়ে শুরু হবে? হ্যাঁ সেম 0 সেকেন্ডে তো P1। আচ্ছা গ্যাং চার্ট শুরু হবে 0 থেকে। হ্যাঁ আচ্ছা, তার আগে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে হাই ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, কার প্রায়োরিটিটা বেশি? সবচেয়ে বেশি প্রায়োরিটি কার হবে? P3, তারপরে P4, তারপরে P1, তারপরে হবে P2। এটা কিন্তু আমাকে দেখতে হবে যে রেডি কিউতে কে সবার আগে আসছে। রেডি কিউতে সবার আগে আসছে P1। সুতরাং গ্যান্ট চার্টটা শুরু হবে P1-কে দিয়ে। তাহলে P1-কে আমি এখানে বসাই নিলাম। তাহলে যদি একবার বসে যায় তাহলে তো সে পুরো কাজ শেষ করে তারপরে বের হবে। তাহলে 5। এখন এর মধ্যে আরও প্রসেস চলে আসবে P2, P3, P4। এখন এদের মধ্যে সবচাইতে ভ্যালু কার বেশি এটা দেখতে হবে, কারণ আমরা ক্রাইটেরিয়া সেট করছি হাই ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি। তাহলে প্রায়োরিটি সবচাইতে বেশি P3-র। দেখেন তো বোঝা যাচ্ছে কিনা? P3। এবার P3 যদি বসে তাহলে তার কাজ কখন শেষ হবে? এবার 9। P3-র কাজ শেষ হবে কোথায়? এখানে বাস টাইম 8 আছে না, তাহলে কত হবে? 13। 13। ওকে, P3 যদি হয়ে যায় তারপরে কে বসবে এবার? বসবে হচ্ছে P4 হলে তার কমপ্লিশন টাইম কত হবে এখন? 19। লাস্ট ওয়ান হয় P2, শেষ হবে কোথায়? 22-তে। দেখেন আমাদের কিন্তু কমপ্লিশন টাইম মানে আগের বারও সব প্রসেস শেষ করার পরে 22 ছিল, এবারও কিন্তু 22 আসছে, কিন্তু প্রত্যেকটা প্রসেসের জন্য কিন্তু আলাদা আলাদা কমপ্লিশন টাইম চলে আসছে। তো এটা যদি আমরা কমপ্লিট করি, কমপ্লিট বলতে হচ্ছে আমরা যেভাবে কাজগুলো করি, যে ওয়েটিং টাইম, বাস টাইম যেগুলো বের করি, সেটা যদি করি, ধরেন এখানে তাহলে আমার আরও কী কী জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে সিটি লাগবে, টিএটি লাগবে, ডাব্লুটি লাগবে। ওকে, তাহলে P1-এর আমরা যদি প্রথমটার জন্য দেখি এটা অনুযায়ী, তো এটা অনুযায়ী আমাকে একটু বলবেন, সেটা হচ্ছে যে P1-এর কমপ্লিশন টাইম কত? 5। বোঝা যাচ্ছে? P1-এর কমপ্লিশন টাইম 5। P2-র কমপ্লিশন টাইম 8। P3-র কমপ্লিশন টাইম 22। P4-এর কমপ্লিশন টাইম 14। দেখেন ওকে, এরপরে হচ্ছে টিএটি, টার্ন অ্যারাউন্ড টাইম কী করে বের করতাম? সিটি মাইনাস এটি। তাহলে সিটি আমার জানা, এটিও জানা। তাহলে 5 - 0 5, 8 - 1 7, 22 - 2 20, 14 - 3 11। এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। আর ওয়েটিং টাইম কী করে বের করতাম? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম জানা, বাস টাইমও জানা। তাহলে ওয়েটিং টাইম এখানে 0,
7 মাইনাস 3 কত হয় 4, 20 মাইনাস 8 কত হয় 12, 11 মাইনাস 6 5। দেখেন এটা হচ্ছে প্রথমটা অনুযায়ী। কিন্তু এই পরের যে টেবিলটা আছে বা পরের যে ক্রাইটেরিয়াটা আমরা করলাম এখানে কিন্তু আবার চেঞ্জ আসবে। কমপ্লিশন টাইম চেঞ্জ হলেই দেখা যাবে টার্ন অ্যারাউন্ড টাইমে চেঞ্জ আসবে, ওয়েটিং টাইমে চেঞ্জ আসবে। ঠিক আছে, এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে? না স্যার স্যার। এই ম্যাথটা যদি এক্সামে আসে তাহলে কিভাবে আসবে, মানে কোশ্চেনটা কেমন হবে? আচ্ছা, কোশ্চিনটা থাকবে হচ্ছে আচ্ছা আমি একটু ব্লক করে দিই। সেটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে কোশ্চিনে দেওয়া থাকবে। হ্যাঁ, প্রসেস কয়টা থাকবে, অ্যারাইভাল টাইম, বাস টাইম, প্রায়োরিটি পর্যন্ত দেওয়া থাকবে এবং আপনাকে ক্রাইটেরিয়া বলে দিবে যে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি। এই পদ্ধতিতে আপনাকে থাকবে এবং বের করতে হবে কি অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আপনাকে বের করতে হবে। তো আপনি যদি এই পর্যন্ত আসতে পারেন তারপরে কি অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে পারবেন না? সুতরাং এই কয়টা জিনিস বলে দেওয়ার পরে আপনাকে এটাই কোশ্চেন করা হবে, অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হবে। ঠিক আচ্ছা আছে, তাহলে যে কোনো একটা থাকবে যে হয়তো হ্যাঁ। লো ভ্যালু থেকে মানে লো ভ্যালু ইকুয়াল টু হাই হ্যাঁ। প্রায়োরিটি বা হাই। হ্যাঁ, ক্রাইটেরিয়া যে কোনো একটা সেট করে দেওয়া থাকবে। আর যদি দেওয়া না থাকে, এমন হতে পারে যে দেওয়া নাই, তখন হচ্ছে আপনি নিজের ইচ্ছে মতন যে কোনো একটা ক্রাইটেরিয়া সেট করে নিয়ে করতে থাকবেন এবং উপরে একটা উল্লেখ করে দেবেন যে আমি এই ক্রাইটেরিয়ার উপর বেস করে কাজটা করছি। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। ওকে, তো আমরা হচ্ছে যেই প্রায়োরিটি শিডিউলিং নিয়ে কথা বলছি, সেই প্রায়োরিটি শিডিউলিংয়ে একটা জিনিস একটু চিন্তা করেন যে আমাদের এখানে কিন্তু প্রায়োরিটি ভ্যালুটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যে প্রায়োরিটি ভ্যালু কার হাই প্রায়োরিটি সেটা দেখে কিন্তু সিপিইউতে অ্যাক্সেস পাচ্ছে। আচ্ছা, এমন যদি হয় যে কোনো একটা প্রসেস, কোনো একটা বিশেষ একটা প্রসেস দেখা গেলো যে কোনো একটা সিস্টেমে একটা নির্দিষ্ট সিপিইউতে ধরেন তো অনেক প্রসেস হ্যান্ডেল করতে হয়, বা একটা কম্পিউটার সিস্টেমে তো অনেক প্রসেস থাকে। তো ধরে নিলাম যে মাত্র 50টা প্রসেস আছে, সেই 50 প্রসেসের মধ্যে একটা মাত্র প্রসেস, বা আমরা হচ্ছে চিন্তা করছি ক্রাইটেরিয়াটা ওরকমই যে লো ভ্যালু ইকাল টু হাই প্রায়োরিটি, এরকমই একটা সিস্টেম আমরা চিন্তা করছি। তো ওটার মধ্যে দেখা গেল যে 49 প্রসেস যেগুলো আছে, 50 প্রসেসের মধ্যে 49 প্রসেসেরই ভ্যালুগুলো খুবই ছোট ছোট, অল্প অল্প ভ্যালু। সুতরাং এগুলোর প্রায়োরিটি কী হবে, খুব তাড়াতাড়ি এরা সিপিইউতে অ্যাক্সেস পেয়ে যাবে। আর একটা মাত্র প্রসেস দেখা গেল যে তার প্রায়োরিটি ভ্যালুটা অনেক বেশি, দেখা গেলো যে প্রায় 100-এর কাছাকাছি। বাকি 49টা প্রসেসের ভ্যালু দেখা গেলো যে 1 থেকে 10-এর মধ্যে, আর একটা প্রসেসের প্রায়োরিটি ভ্যালুটা চলে গেছে কোথায়, 100-এ। তাহলে এই যে একটা প্রসেস 100-এ তার প্রায়োরিটি, তাহলে এটা কি একেবারে লোয়েস্ট হয়ে যাবে না? লোয়েস্ট প্রায়োরিটি, বোঝা যাচ্ছে জিনিসটা? যেহেতু তার প্রায়োরিটি ভ্যালুটা, আচ্ছা জিনিসটা হচ্ছে যে আমাদের কোনো একটা কম্পিউটার প্রসেসে, কম্পিউটার সিস্টেমে দেখা গেলো যে 50টা প্রসেস আছে টোটাল। এই টোটাল 50টা প্রসেসের মধ্যে 49টা প্রসেসের প্রায়োরিটি ভ্যালু দেখা গেলো যে 1 থেকে 10-এর মধ্যে, প্রায়োরিটি ভ্যালু 1 থেকে 10-এর মধ্যে। আর একটা সিঙ্গেল প্রসেসের ভ্যালুটা হচ্ছে 100-তে চলে গেছে, তার প্রায়োরিটি ভ্যালু কত, 100। তাহলে এটা কম্পারেটিভলি অনেক বেশি না অন্যান্যদের তুলনায়? আমরা যদি এখন ক্রাইটেরিয়া সেট করি এভাবে যে লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, তাহলে এই যে একটা প্রসেস যার প্রায়োরিটি ভ্যালু 100-এ চলে গেছে, তাহলে সেটা কী হবে, লোয়েস্ট প্রায়োরিটি হবে কি না? 100-এ গেলে লোয়েস্ট কি হবে? কারণ কি আমরা ক্রাইটেরিয়া সেট করছি লো ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, মানে প্রায়োরিটি ভ্যালু যাদের কম তার প্রায়োরিটিটা বেশি। কিন্তু এখানে দেখেন বাকি প্রসেসগুলো 49টা প্রসেসের প্রায়োরিটি 1 থেকে 10-এর মধ্যে আছে, কিন্তু একটা মাত্র প্রসেসের ভ্যালুটা চলে গেছে 100-এ। তাহলে এটা কি সবচাইতে প্রায়োরিটি ভ্যালু সবচাইতে বেশি? প্রায়োরিটি ভ্যালু সবচাইতে বেশি মানে কি প্রায়োরিটি তার কম, যেহেতু আমাদের ক্রাইটেরিয়া এটা। দেখেন হ্যাঁ বুঝছি। এখন বুঝে গেছে। এখন আমরা যদি ক্রাইটেরিয়া চেঞ্জ করে ফেলি যে হাই ভ্যালু ইকুয়াল টু হাই প্রায়োরিটি, তখন এটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাইতো। কিন্তু বর্তমান ক্রাইটেরিয়া অনুযায়ী এটা কী হবে, লোয়েস্ট প্রায়োরিটি। এখন কি ক্লিয়ার কিনা? ওকে, এই অনুযায়ী এই 49টা প্রসেস দেখা যাবে যে খুব তাড়াতাড়ি সিপিইউতে অ্যাক্সেস পাবে, কিন্তু এই একটা মাত্র প্রসেসকে সিপিইউতে অ্যাক্সেস পেতে হলে অনেক বেগ পেতে হবে, যে অনেক পরে সে হচ্ছে সিপিইউতে অ্যাক্সেস পেতে পারে। কারণ কি, এর লোয়েস্ট প্রায়োরিটি যেহেতু, একে অনেক পরে হচ্ছে সিপিইউতে অ্যাক্সেস দেওয়া হবে। তো এই সিঙ্গেল প্রসেস যে এই সমস্যাটায় পড়লো, সেই সমস্যাটার নাম বলা হয়
স্টারভেশন কারণ কি, সে অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে সিপিইউতে অ্যাক্সেস পাওয়ার জন্য, কিন্তু তারপর অ্যাক্সেস পাচ্ছে না, এটাকে বলা হচ্ছে স্টারভেশন। ঠিক আছে, মানে আমরা যখন শর্টেজ অফ ফার্স্ট এসজিএফ দেখছিলাম তখনও কিন্তু একবার স্টারভেশন প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম। এরপরে যখন প্রায়োরিটি শিডিউলিংয়ে আসলাম, প্রায়োরিটি শিডিউলিং আসার পরেও দেখলাম যে এক্ষেত্রেও কিন্তু স্টারভেশন প্রবলেমটা চলে আসতে পারে। কীভাবে? যে লোয়েস্ট প্রায়োরিটি যে প্রসেসটা থাকবে তার সিপিইউতে অ্যাক্সেস পেতে অনেক বেশি সময় লাগবে, বা দেখা যাবে যে সিপিইউতে সে অ্যাক্সেসই পাচ্ছে না, এমনও হতে পারে। তো এই স্টারভেশন প্রবলেমের সলিউশন হিসাবে আসছে এজিং, নতুন একটা টার্ম এজিং, সেটা হচ্ছে স্টারভেশন প্রবলেমের সলিউশন। তো এই এজিং জিনিসটা কি বোঝাবে? এজিং বোঝাবে হচ্ছে একটা টেকনিক যেটা সিপিইউ শিডিউলিং ব্যবহার করা হয়। সেটা কি করবে, যে প্রায়োরিটি ভ্যালুটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে, মানে প্রায়োরিটিটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে, নট প্রায়োরিটি ভ্যালু, প্রায়োরিটিটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। তাহলে এটা যদি আমরা ডেফিনেশনটা বলি তাহলে সেটা কি এভাবে বলা যেতে পারে, ইট ইজ এ টেকনিক টু গ্র্যাজুয়ালি increase the priority of a waiting process। যে প্রসেসটা ওয়েটিংয়ে অবস্থায় আছে সেই প্রসেসের প্রায়োরিটিটা ইনক্রিজ করবে। তাহলে দেখেন আমাদের এখানে যে একটা প্রসেস ছিল সেই প্রসেসের প্রায়োরিটি ভ্যালু 100, এর কারণে সে কী হচ্ছিল, যে লোয়েস্ট অবস্থাতে ছিল, লোয়েস্ট প্রায়োরিটির অবস্থায় ছিল। এখন তার প্রায়োরিটিটাকে যদি আমরা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাড়াইতে পারি তাহলে কি হবে, যে তার হচ্ছে সিপিইউতে অ্যাক্সেস পাওয়ার যে সময় বা তার যে রেসপন্স করার সময় সেটা কী হবে, আগায় যাবে না। ধরেন আমরা একটু আরও যদি সিম্পল করে দিই, ধরেন এরকম যে P1 আমরা 10টা প্রসেস নিই তাহলে আরও সুবিধা হবে, P2 P3 P4 P5 ডট 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 লাস্টে যে দেখলাম যে P10। তো P1 এর জন্য দেখে গেল যে তার প্রায়োরিটি ভ্যালু 1 2 3, এটাও দেখলো 3, এটা হচ্ছে 4, এভাবে আছে। লাস্টেরটা P10, এটা দেখা গেলো যে 20। ওকে, P10 এটা হচ্ছে 20, তাহলে লোয়েস্ট প্রায়োরিটি কোনটা হবে, সবচেয়ে লোয়েস্ট এটা। তো এখন এই এজিংটা কাজ করবে হচ্ছে যেটা এই যে ওয়েটিং প্রসেসে অনেকক্ষণ ধরে থাকবে সেটার উপরে। তো এটা নিয়মটা কি, যে গ্র্যাজুয়ালি ইনক্রিজ দ্য প্রায়োরিটি। তো এগুলো হচ্ছে আমাদের সে প্রায়োরিটি ভ্যালু, এগুলো হচ্ছে একটা প্রায়োরিটি ভ্যালু। এখন যদি এমনটা হয় যে লো ভ্যালুটাকে আমরা হাই প্রায়োরিটি দিচ্ছি, তাহলে হাই প্রায়োরিটির প্রসেস কোনটা, নিশ্চয়ই এটা, যেহেতু এটা লো ভ্যালু সুতরাং প্রায়োরিটি সবচেয়ে বেশি এটার, প্রায়োরিটি সবচেয়ে কম কোনটা হবে, P10। এ পর্যন্ত তো বোঝা যাচ্ছে নাকি? দেখেন, ওকে, তো এজিং করা হবে যেটা, সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেখা গেলো যে আমি এরকম সেট করে দিলাম যে 2 সেকেন্ড পর পর প্রায়োরিটিটা এক করে ইনক্রিজ করবে। তাহলে কি সেটা কি একটা ক্রাইটেরিয়া ধরলাম এরকম যে এভরি 2 মিলিসেকেন্ড ইনক্রিজ প্রায়োরিটি বাই 1, এরকম একটা টার্ম হতে পারে। তাহলে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে ধরেন এখানে প্রায়োরিটি ভ্যালুটা কত আছে, লাস্টেরটা 20, 2 সেকেন্ড তো অতিবাহিত হবে নাকি, উপরের দিক তো প্রসেস সিপিইউতে কাজ চলতেই আছে, ঠিক আছে। এটা যখন কাজ চলছে তখন এই প্রসেসের কী অবস্থা হচ্ছে সেটা দেখাচ্ছে যে ইনক্রিজ প্রায়োরিটি বাই 1। তাহলে 2 সেকেন্ড পরে P10 তার প্রায়োরিটি ভ্যালু কত হবে, 19, আরও 2 সেকেন্ড পরে তার প্রায়োরিটি ভ্যালু কত হবে, 18, তারপরে আরও 2 সেকেন্ড পরে তার প্রায়োরিটি ভ্যালু কত হবে, 17। দেখেন তো আগাচ্ছে না, প্রতি 2 সেকেন্ড পর পর তার প্রায়োরিটিটা যদি এভাবে প্রায়োরিটি ভ্যালু যদি কমতে থাকে তাহলে তার প্রায়োরিটিটা কি বাড়তে থাকবে না, এটা কি বুঝছেন জিনিসটা? প্রায়োরিটি ভ্যালু যদি কমে তাহলে তার প্রায়োরিটি কী হবে, বাড়তে থাকবে। তো এটাই করা হচ্ছে কি নির্দিষ্ট একটা সময়ের ব্যবধানে। তো এটাকেই বলা হচ্ছে যে গ্র্যাজুয়ালি ইনক্রিজ দ্য প্রায়োরিটি অফ এ ওয়েটিং প্রসেস, ঠিক আছে। তাহলে আরও 2 সেকেন্ড পরে কী হবে, সেটার ভ্যালু হবে 16, এভাবে আগাইতে থাকবে। সুতরাং দেখা যাবে যে তার ওয়েটিং টাইম যতটা আগে ছিল এজিং করার ফলে তার ওয়েটিং টাইমটা কমে যাবে এবং সিপিইউতে সে তাড়াতাড়ি অ্যাক্সেস পাবে, ঠিক আছে। তো এই যে প্রায়োরিটি শিডিউলিংয়ের যে স্টারভেশন সেটা আমরা এইভাবে এজিংয়ের মাধ্যমে সলভ করতে পারি। বোঝা গেছে এখন এই জিনিসটা? জি স্যার।
তো এই যে এজিংটা আছে সেই এজিংটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিংয়ের এই স্টারভেশন প্রবলেমটাকে সলভ করছে, এবং দেখা যাবে এটার ফলে কি হবে যে ওয়েটিং প্রসেস যেটা থাকবে সেটার প্রায়োরিটিটা ইনক্রিজ করবে, আর মানে হচ্ছে যেটা অনেকক্ষণ ধরে ওয়েট করেছে সেটার হচ্ছে প্রায়োরিটি ভ্যালুটাকে ইনক্রিজ করবে, আর যে স্টারভেশনটা সেটা হচ্ছে প্রিভেন্ট করে ফেলবে। ঠিক আছে, ওকে। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা হচ্ছে নতুন একটা সিপিইউ শিডিউলিংয়ে যাব, সেটা হচ্ছে রাউন্ড রবিন। এবং এই পর্যন্ত আমরা হচ্ছে সবগুলো এফসিএফএস, এসজিএফ, প্রায়োরিটি তিনটাই হচ্ছে নন প্রিমটিভ দেখছিলাম। এখন আমরা যে রাউন্ড রবিনটা দেখব সেটা হচ্ছে প্রিমটিভ আকারে দেখব। তো নন প্রিমটিভ আর প্রিমটিভের মধ্যে পার্থক্য কি কেউ একজন বলতে পারবে? নন প্রিমটিভ আর প্রিমটিভের মধ্যে পার্থক্য? নন প্রিমটিভ হচ্ছে যেটা মানে একটা সিপিইউ যদি কোনো প্রসেস যায় সেই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত সিপিইউটা সেটা ফ্রি হবে না। আর প্রিমটিভের ক্ষেত্রে যদি প্রায়োরিটি অনুসারে সেটা আগে শিডিউলিং হবে। আচ্ছা, কিছুটা ঠিক আছে। হ্যাঁ, প্রিমটিভ জিনিসটা হলো যে একটা নির্দিষ্ট সময় ধরে দেওয়া হবে এবং সময় পর্যন্তই সিপিইউতে ওই প্রসেসটা অ্যাক্সেস পাবে, তারপরে তাকে বের করে দেওয়া হবে, নতুন আরেকটা প্রসেসকে রাখা হবে ওই নির্দিষ্ট সময় পর্যন্তই। এভাবে কিন্তু চক্রাকারে চলতে থাকবে জিনিসটা। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা একটু দেখি। ধরেন আমরা যাচ্ছি হচ্ছে রাউন্ড রবিন সিপিইউ শিডিউলিংয়ে। এটার জন্য হচ্ছে একটা এক্সাম্পল নিই। সেখানে কীভাবে থাকবে যে এখানে প্রসেস, অ্যারাইভাল টাইম, বাস টাইম এ পর্যন্ত হচ্ছে দেওয়া থাকবে। তো এই পর্যন্ত যদি দেওয়া থাকে তাহলে শুরুতেই হচ্ছে কী থাকবে? প্রসেস P1, P2, 5টা প্রসেস নিই তাহলে একটু বড় করে হলে বোঝার সুবিধা হবে। P4, P5। ওকে, তো আমাদের অ্যারাইভাল টাইমগুলো এইভাবে দেওয়া আছে 0, 1, 2, 3, 4। বাস টাইম শুরুতে ধরে নিলাম 10, 4, 5, 3, 7। তারপর এদিকে আমরা সিটি অ্যাড করব, টার্ন অ্যারাউন্ড টাইম থাকবে, ওয়েটিং টাইম থাকবে। এই পর্যন্ত থাকুক। তো এখন আমাদের যেহেতু সিস্টেমটা এটা হচ্ছে প্রিমটিভ টাইপের, সুতরাং একটা নির্দিষ্ট সময় ধরে দিতে হবে যেটাকে আমরা বলি টাইম কোয়ান্টাম। ঠিক আছে, এটাকে বলা হয় টাইম কোয়ান্টাম বা টিকিউ। সেটা হচ্ছে আমরা এই ম্যাথের জন্য ধরে নিয়েছি যে 3 মিলি সেকেন্ড পর্যন্ত সময়। তাহলে একটা প্রসেস সিপিইউতে 3 মিলি সেকেন্ডের বেশি হচ্ছে অ্যাক্সেস পাবে না, তারপরে হচ্ছে তাকে বের করে দিতে হবে, যে সেটা যেই প্রসেসই হোক। এটা হচ্ছে নিয়ম। তো এই যখন প্রিমটিভ নিয়ে আমরা কাজ করব তখন আগে আমরা যখন নন প্রিমটিভ নিয়ে কাজ করছিলাম শুধু জ্ঞান চার্ট করলেই হইতো, কিন্তু এবার যেহেতু আমাদের প্রিমটিভ সুতরাং এখানে শুধু জ্ঞান চার্ট মেনটেন করলে হবে না, আমাদের রেডি কিউ মেনটেন করতে হবে প্লাস জ্ঞান চার্ট মেনটেন করতে হবে, দুইটাই। ঠিক আছে, রেডি কিউ সেটা থাকলো এখানে, আরেকটা করতে হবে জ্ঞান চার্ট। দুইটা জিনিস আমাদের সবসময় হ্যান্ডেল করতে হবে, এবং এটা কীভাবে করব সেটা হচ্ছে আমরা দেখব। ওকে, তো এই অবস্থাতে প্রথমে আপনাদের একটু বলতে হবে যে কোন প্রসেসটা শুরুতে রেডি কিউতে আসবে। কোন প্রসেসটা শুরুতে রেডি কিউতে আসবে? P1 স্যার। P1, ওকে। P1 হচ্ছে রেডি কিউতে আসলো। তাহলে এই P1 যখন রেডি কিউতে আসলো আমরা হচ্ছে শুরুতে তাকে জ্ঞান চার্টে তুলে দিই, যেহেতু সেটা 0 সেকেন্ডে চলে আসছে। 0 সেকেন্ডে P1 চলে আসলো। এখন কথা হচ্ছে তার বাস টাইম কত? তার বাস টাইম 10। এবার কি সে 10 পর্যন্তই থাকতে পারবে? প্রশ্নটা হচ্ছে এখানে। কতক্ষণ থাকতে পারবে? 3 সেকেন্ড থাকতে পারবে। যেই সময় পর্যন্ত টাইম কোয়ান্টাম দেওয়া থাকবে সেই সময় পর্যন্তই কেবল থাকতে পারবে। তাহলে এখানে কিন্তু সে 3 সেকেন্ড পর্যন্ত থাকতে পারবে, তার বেশি কিন্তু থাকতে পারবে না। ওকে, তাহলে এখানে আমরা সেই 3 সেকেন্ড লিখে দিলাম। এই যখন ঘড়ির কাঁটায় 3 সেকেন্ড অতিবাহিত হয়ে গেল
তখন আমাদের একটু চিন্তা করতে হবে, কী জিনিস চিন্তা করতে হবে যে নতুন নতুন কি প্রসেস আসছে 3 সেকেন্ডের মধ্যে রেডি কিউতে? জি স্যার আসছে। কারা আসছে? P2 P3 P4 P2 P3 P4 পর্যন্ত চলে আসছে। ওকে, আরেকটা জিনিস আমাকে চিন্তা করতে হবে যে যে প্রসেস নিয়ে আমরা বর্তমানে কাজ করছি সেই প্রসেসের কি কাজ শেষ হয়েছে? না স্যার শেষ হয়নি। ওকে, তাহলে এটাকে আবার রেডি কিউতে নিতে হবে। দেখেন কাজটা আমরা কি করলাম। সুতরাং প্রত্যেকটা কারেন্ট টাইম, দেখেন আগে কারেন্ট টাইম ছিল কত 0, এখন কারেন্ট টাইম আপডেট হয়ে কত হয়েছে 3। প্রতিটা কারেন্ট টাইমে এসে আমাকে দুইটা জিনিস চিন্তা করতে হবে। ফার্স্ট, যে নতুন কোনো প্রসেস আসছে কি না, আর দেয়ার এনি নিউ প্রসেসেস ইন রেডি কিউ। নেক্সট কোশ্চেনটা করতে হবে have we done with the running process? দেখেন দুইটা কোশ্চেন কি বুঝতে পারলেন কিনা। সেটা হচ্ছে যে আমরা P1 এর 3 সেকেন্ড পরে আমরা চিন্তা করছি দুইটা জিনিস, যে নতুন নতুন প্রসেস আসছে কিনা এই কারেন্ট টাইমে, আর একটা হচ্ছে যে ওই প্রসেসটা শেষ হলো কিনা। তো 3 সেকেন্ডের মধ্যে দেখা গেলো যে P2 চলে আসছে, P3 চলে আসছে, P4ও চলে আসছে, আবার P1 এর কাজও কিন্তু শেষ হয়নি তখন পর্যন্ত। ওকে, তো এই অবস্থায় আসার পরে আমরা কি করলাম যে P1টাকে কেটে দিলাম। এখন কাকে অ্যাক্সেস দেবো সিপিইউতে? আবার সিপিইউতে অ্যাক্সেস দেবো হচ্ছে P2কে। এই রেডি কিউ অনুযায়ী হচ্ছে আমরা সিপিইউতে অ্যাক্সেস দেবো, গ্যান্ট চ্যাটে অ্যাক্সেস দেবো। তাহলে P1 এর কাজ শেষে এখন হচ্ছে P2 আসবে। তাহলে P2 আসার পরে সে কতক্ষণ কাজ করবে? 3 সেকেন্ড পর্যন্ত স্যার। তাহলে এখানে কত হবে? কম 6 হবে। ওকে, আবার এখন কারেন্ট টাইম আপডেট হয়ে যাবে না? এখন কারেন্ট টাইমটা এখন আপডেট হয়ে যাবে, সেটা এখন 6-এ চলে যাবে। তাহলে এটা যদি 6-এ চলে যায় তাহলে এখন আমাকে নতুন নতুন কী চিন্তা করতে হবে, যে নতুন প্রসেস আসছে কি না। নতুন প্রসেস কি আসছে? ওকে, P5 আসছে, তাহলে ওটা রেডি করতে বসাতে হবে। P5 বসাই দিলাম। P2 কি কাজ শেষ? না স্যার, আবার তাহলে রেডি করতে আবার P2কে বসাতে হবে। ওকে, এই পর্যন্ত আসার পরে আমাকে P2-র মনে হয় কাজ এত দূর পর্যন্ত শেষ হলো। এখন আবার কাকে নিয়ে কাজ করতে হবে এখন বলুন তো? বুঝি নাই, আগেরটা বুঝেন না তাই তো? আচ্ছা ঠিক আছে, P5 বুঝেন নাই, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এটা আরেকবার একটু বোঝাই। এই কারেন্ট টাইম যে 6, এটা তো বুঝছেন নাকি? কারেন্ট টাইম 6, কারেন্ট টাইম 6 এটা বলছি। প্রথমে আমরা হচ্ছে P1 এর যেটা কাজ করলাম, যে যেহেতু এটার প্রসেস শেষ হয় নাই তাই আবার রেডি কিউতে P1টা লিখলাম P4 এর পর। তো সে তো আবার P2 নেওয়ার পর P2 তো হচ্ছে প্রসেসিং শেষ হয় নাই, মানে 3 4 তো মানে 1 একটা সেকেন্ড তো বাকি আছে। তো আগে P5 কেন লিখলাম? আগে কেন লিখলাম? আচ্ছা ঠিক আছে, গুড। ওকে ওকে ঠিক আছে, আমি তাহলে একটু মুছে দিয়ে আসি এগুলো। এই পর্যন্ত হলো আমি ছিলাম P2। এখন 6 সেকেন্ড আসার পরে, 6 সেকেন্ড যখন হলো তখন 6 সেকেন্ড আসার পরে আমাকে চিন্তা করতে হচ্ছে দুইটা জিনিস, যে নতুন নতুন প্রসেস আসছে কিনা। তখন আপনি দেখছেন কি রেডি কিউতে নতুন প্রসেস কি আসছে? নতুন প্রসেস আসছে না রেডি কিউতে? এই যে P5, এর জন্য রেডি কিউতে হচ্ছে P5টা আমি বসাইলাম, যে নতুন একটা প্রসেস আসছে সেটা কি P5। এরপর আমি চিন্তা করছি যে আমরা কি যে প্রসেসটা বর্তমানে রানিং অবস্থায় আছে P2, তার কি কাজ শেষ না কাজ শেষ হয়নি। তখন আমরা রেডি কিউতে আবার P2টাকে পাঠিয়ে দিচ্ছি। এবার বুঝতে পারলেন কিনা বলেন? ঠিক আছে, আবার আপনি যদি, আমি আসলে এক পদ্ধতিতেই শেখাই এভাবে, যে আগে হচ্ছে নতুন নতুন প্রসেস দেখব, তারপরে হচ্ছে ওই প্রসেসের কাজ শেষ হয়েছে কিনা এটা চেক করব। ঠিক আছে, এভাবে মনে হয় করলে সুবিধা হবে। তো এভাবে বারবার চেক করুন, প্রত্যেকটা কারেন্ট টাইমে যে এই দুটো কোশ্চেন করবেন, নিজেকে এই দুটো কোশ্চেন করবেন যে নতুন নতুন প্রসেস কি আসছে এই কারেন্ট টাইমের মধ্যে, তাহলে যেটা যেটা আসছে সেটাকে আমি হচ্ছে রেডি কিউতে রাখবো। এরপরে যে প্রসেস নিয়ে কাজ করছিলাম তার কি কাজ শেষ হয়েছে, যদি না হয় সেটাকে আবার রেডি কিউতে রাখবো। এই ঠিক আছে, এরপর আবার বলেন, সেটা হচ্ছে যে P2 তো কাজ শেষ হলো, এবার কাকে নেবেন? এবার কাকে নেবেন? P3, কারণ রেডি কিউ দেখে দেখে বসাতে হবে P3। এবার P3 কতক্ষণ কাজ করবে? তাসনিম কতক্ষণ কাজ করবে P3? 9।
9 কেন 9? 3 সেকেন্ডের বেশি থাকতে পারবে না। থাকতে পারবে না। ওকে, গুড। তাহলে দেখেন এটা কি এবার কারেন্ট টাইম আপডেট হয়ে গেছে না 9? কারেন্ট টাইম যেহেতু আপডেট হয়ে গেছে, এখন আমাকে জিজ্ঞেস করতে হবে কি রেডি কিউতে নতুন প্রসেস আসছে কি 9 সেকেন্ডের মধ্যে নতুন নতুন কি আর কোনো প্রসেস আসছে নাকি যেটা রেডি কিউতে নেওয়া হয়নি আগে? আসছে? না, আসছে কি? আচ্ছা, কে যেন জি স্যার বললেন, তিনি বলেন কোন প্রসেসটা আসছে, নাম কি তার, প্রসেসের নাম কি? P3 আসছে না? না, দেখেন 9 সেকেন্ডের মধ্যে নতুন নতুন প্রসেস আসছে কিনা। আমরা তো P3 আগে নিয়ে নিছি, এই যে P4 আগে নিয়ে নিছি, P5 আগে নিয়ে নিছি, সবই তো চলে আসছে। এরপরে তো আর নতুন কোনো প্রসেস আসেনি তো। দেখেন বুঝতে কি সমস্যা হচ্ছে নাকি? সেটা হচ্ছে যে আমরা যখন যখন 3 সেকেন্ডেই ছিলাম, যখন আমরা 3 সেকেন্ডেই ছিলাম তখনই দেখা গেল কি যে P2 P3 P4 পর্যন্ত চলেই আসছিল 3 সেকেন্ডে। এরপর আমরা যখন কারেন্ট টাইম 6 আপডেট করলাম তখন কে ঢুকলো P5। তাহলে তো আমাদের সব প্রসেসই রেডি কিউতে অলরেডি চলেই আসছে, নতুন কোনো প্রসেস তো আর আসেনি, বা নতুন প্রসেস ক্রিয়েট হয়ে সেটা তো রেডি কিউতে আসেনি। বুঝা গেছে? সুতরাং এই 9 কারেন্ট টাইমে কিন্তু নতুন কোনো আর প্রসেস আসেনি, যা ছিল প্রসেস সব আগেই রেডি কিউতে চলে এসে বসে আছে। দেখেন এটা বোঝা যাচ্ছে কিনা তাসনিম, বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, এরপর আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি ছিল যে আমরা যে প্রসেসটা নিয়ে কাজ করছিলাম তার কি কাজ শেষ? P3 কি কাজ শেষ? না। সুতরাং P3টা রেডি কিউতে এবার বসে যাবে। ঠিক আছে, ওকে, এ পর্যন্ত আসলাম। তাহলে এবার কি এই P3টাকে কেটে দেব। এরপরে রেডি কিউতে কোনটা নেবেন? এরপরে রেডি কিউতে কে যাবে? রেডি কিউ থেকে আপনারা জ্ঞান চ্যাট চিন্তা করেন যে জ্ঞান চ্যাটে এবার কাকে নেবেন। P1 P2 P3 পর্যন্ত হলো, এবার কাকে নেবেন জ্ঞান চ্যাটে? P4, এই যে P1 P2 P3 আমরা তো সিরিয়াল অনুযায়ী নিচ্ছি। দেখেন তো, এই যে P1 কাকে নিলাম, তারপরে P2, তারপরে P3, এবার কে যাবে P4। তাহলে P4টাকে যদি এখানে বসে, সিরিয়াল ওয়াইজ নিব। হ্যাঁ, রেডি কিউর সিরিয়াল অনুযায়ী আমরা হচ্ছে জ্ঞান চ্যাটে অ্যাক্সেস দিব, 3 সেকেন্ড 3 সেকেন্ড করে সময় দিব, এভাবে কাজগুলো শেষ করতে হবে আর কি। তাহলে P4 হলে আমার এখন কারেন্ট টাইম কত হবে বলেন? P4 কতক্ষণ কাজ করবে? 12। কারেন্ট টাইম এবার আপডেট হয়ে কত হলো তাহলে 12। এখন এসে দেখতে নতুন প্রসেস কি আসছে? না, কোনো নতুন প্রসেস আসেনি। ওই প্রসেসের কি কাজ শেষ P4 এর? হ্যাঁ, P4 এর কাজ শেষ। আচ্ছা, এরপরে দেখেন কাকে নেবেন এরপরে জ্ঞান চার্টে নেক্সট? P1। ওকে, আবার দেখেন P1 কিন্তু আসছে। এবার P1 যে আসছে, P1 কে এখন হচ্ছে কতক্ষণ রাখবেন? এটা 3 সেকেন্ডই থাকবে। 3 সেকেন্ডই থাকবে। তাহলে P1 যদি 3 সেকেন্ড থাকে তাহলে এবার কত হবে এখানে? 15। হ্যাঁ, তাহলে কারেন্ট টাইম আপডেট হয়ে গেল 15 হলো। দেখতে হবে নতুন প্রসেস কি আসছে না, ও প্রসেসের কি কাজ শেষ? P1 এর কি কাজ শেষ? এবার আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে P1 এখন পর্যন্ত কতক্ষণ কাজ করলো বলেন তো? P1 এখন পর্যন্ত কতক্ষণ কাজ করছে? 6 সেকেন্ড। 6 সেকেন্ড, গুড। কারণ শুরুতে এখানে 3 সেকেন্ড কাজ করলো, এখানে 3 সেকেন্ড, তার আর কতটুকু কাজ বাকি? 4 বাকি। সুতরাং যেহেতু কাজ এখনো শেষ হয়নি, রেডি কিউতে আমরা এখনো P1 লিখলাম। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তারপরে জ্ঞান চ্যাটে এরপরে কাকে বসাবো? P1 এরও কাজ শেষ, এখন কাকে বসাবো? P5 কে বসাবো। তাহলে P5 কে বসালে এখন কত লিখবো? 18। নতুন প্রসেস আসছে না। P5 এর কি কাজ শেষ? না, কাজ শেষ হয় না, এখন 1 সেকেন্ড বাকি। সুতরাং এখানে আবার P5 লিখতে হবে রেডি কিউতে। ওকে, P5 লিখে ফেললাম। এরপরে কাকে নেব জ্ঞান চ্যাটে? P2টাকে যদি নিই, P2 এবার কতক্ষণ থাকবে? 21।
আপনাকে আগে দেখতে হবে যে পি টু আগে কতক্ষণ কাজ করে আসছে। পি টুর বাস টাইম হলো 4, পি টুর বাস টাইম 4, সে আগে কাজ করেছে 3 সেকেন্ড, তাহলে এখন তার কাজ কতটুকু বাকি? এক সেকেন্ড। তাহলে এখানে কত লিখবো? 19 লিখবো। গুড। এরপরে কাকে অ্যাক্সেস দিব? আচ্ছা, আমাকে আগে দেখতে হবে যে পি টুর কাজ শেষ হলো কিনা। নতুন প্রসেস তো আসেনি, হ্যাঁ, পি টুর কাজ শেষ, সুতরাং রেডি কিউতে আবার ওটাকে নিতে হবে, ওটার কাজ শেষ। পি থ্রি আবার আসছে, তাহলে পি থ্রি একটু বাস টাইমটা দেখে নিই কী অবস্থা। পি থ্রির বাস টাইম হলো 5, পি থ্রি আগে কাজ করে আসছে 3, এবার পি থ্রিটাকে যখন বসাবো তাহলে কতক্ষণ হবে? 21। ওকে, এরপরে কাকে বসাবো? আচ্ছা, কারেন্ট টাইম 21 আবার চলে গেলো, নতুন প্রসেস আসেনি। পি থ্রির কি কাজ শেষ? পি থ্রির কাজ শেষ, সুতরাং পি থ্রিটাকে চিন্তা নাই। এবার পি ওয়ানকে নিয়ে কাজ করবো। পি ওয়ানটাকে আবার হচ্ছে রেডি করতে বসালাম। পি ওয়ান এবার কতটুকু কাজ করবে? আগে 3 সেকেন্ড কাজ করে আসছে, এখানে 3 সেকেন্ড কাজ করে আসছে, 6 সেকেন্ড। এখন কত হবে? 24। তার কি কাজ শেষ? না, এখনো 1 সেকেন্ড বাকি। সুতরাং রেডি করতে আবার তাকে নিতে হবে। ওকে, পি ওয়ান। এরপরে পি ওয়ানের পরে কাকে নেব? পি5। ওকে, তাহলে এবার কত হবে? পি ফাইভের একটু বাস টাইম দেখে আসি কী অবস্থা। বাস টাইম 7, পি5 আগে কাজ করছে এখানে 3 সেকেন্ড, আর তো কাজ করে নেই। কাজ করছে কোথাও? না, করে নেই। তাহলে এখানে কি লিখবো? কত হবে এখানে? তাহলে 3 সেকেন্ড আগে কাজ শেষ, তার কাজ বাকি ছিল আর 4 সেকেন্ড, তাহলে এখানে 27। তাহলে কি তার কাজ শেষ হয়েছে কি না? আবার আবার নিতে হবে। ওকে, তাহলে পি ওয়ান আবার আসবে। পি ওয়ান আবার এসে কতক্ষণ কাজ করবে এবার? 1 সেকেন্ড। দেখেন তো সবাই বুঝতে পারছেন 1 সেকেন্ড কী করে হলো? কারণ দেখেন এখানে পি ওয়ান একবার 3 সেকেন্ড কাজ করছে, এখানে একবার 6 সেকেন্ড, এখানে একবার 9 সেকেন্ড, এখানে একবার 10 সেকেন্ড, শেষ। আর বাকি থাকে কে? পি5টা এখানে বসে গেল। সে কতক্ষণ কাজ করবে এখন? 1 সেকেন্ডে চলে 29। দেখেন এই হচ্ছে টোটাল রাউন্ড রবিনের কেস, যে আপনাকে এখানে একটা রেডি কিউ মেনটেন করতে হবে, জ্ঞান চার্টও মেনটেন করতে হবে কিন্তু, এবং সেটা অনুযায়ী কী দেখাবে যে আপনার প্রতিবার কারেন্ট টাইম যখন আপডেট হয় প্রতিবার আপনাকে বুঝতে হবে যে নতুন নতুন প্রসেস আসছে কি না। যদি নতুন প্রসেস আসছে সেটাকে রেডি কিউতে নিতে হবে সিরিয়ালি। এরপরে যে চিন্তা করতে হবে যে ওই প্রসেসের কাজটা শেষ হলো কি না। তাহলে যদি না শেষ হয় তাহলে আবার সেটাকে রেডি কিউতে নিতে হবে। এরপরে রেডি কিউ অনুযায়ী রেডি কিউতে যে সিরিয়ালটা আপনি পাবেন ওই সিরিয়াল অনুযায়ী কিন্তু জ্ঞান চার্টে 3 সেকেন্ড করে করে সময় দিতে হবে। বুঝা গেছে জিনিসটা? স্যার আমি বুঝছি, এটা জাস্ট আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গ্যাং চার্টে P1 নিছি, নেওয়ার পর রেডি কিউতে P2, 3, 4 এটা একসঙ্গে নিয়ে নিলাম কেন? একসাথে কেন নিয়ে নিলাম? আচ্ছা, P1 যখন নিলাম তখন আমাদের কারেন্ট টাইম কত ছিল? 3। ওকে, কারেন্ট টাইম যখন 3 তখন আমাদের প্রশ্নটা কি শুরুতে হিট করতে হবে যে নতুন প্রসেস আসছে কিনা রেডি কিউতে। তো আমাদের জন্য এই টেবিলে আসতে হবে, টেবিলে দেখতে হবে যে অ্যারাইভাল টাইম 3-এর মধ্যে কার কার আছে। এই যে P2 অ্যারাইভাল টাইম 1, P3 অ্যারাইভাল টাইম 2, P4 অ্যারাইভাল টাইম 3। তাহলে এই 3 সেকেন্ড যখন P1 রানিংয়ে ছিল তখন এই রেডি কিউতে কে নতুন নতুন প্রসেস আসছে? P2, P3, P4, এই 3টা প্রসেস থেকে রেডি কিউতে তারা রেডি হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার, বুঝছি। এই জন্য সিরিয়ালে ওই 3টা লিখে ফেললাম। প্রত্যেকটা কারেন্ট টাইমে এভাবে আমাকে চিন্তা করতে হবে। বুঝে গেছে এটা? আর যদি P3 এর মধ্যে যদি হয়ে যেত তাহলে প্রথমে P3 পর্যন্ত নিতাম, হ্যাঁ, তারপরে এগুলো ভাবে আসতে থাকতো। প্রতি কারেন্ট টাইমের জন্য আপনি চিন্তা করতেন যে নতুন প্রসেস আসছে কিনা, তখন হচ্ছে সেটাকে রেডি কিউতে নিতেন। আচ্ছা, বুঝছি। আচ্ছা, বাকিদের আর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? না স্যার, তাহলে আজকে হচ্ছে রাউন্ড রবিন পর্যন্তই থাকবো, কারণ এর চাইতে বেশি হলে হয়তো বেশি কঠিন হয়ে যাবে। তো আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে যে এই ছকটা এখন ফিল আপ করতে হবে এই জ্ঞান চার্ট দেখে দেখে। তো শুরুতেই P1 এর কমপ্লিশন টাইম কোথায়? P1 কোথায় শেষ করছে? একেবারে 28-এ যে শেষ করছে না লাস্ট, সুতরাং এখানে হবে 28। তারপরে P2 একবারে কোথায় যে শেষ করছে সেটা হচ্ছে যে এখানে 19-এ, তাহলে আমরা লিখবো হচ্ছে 19। P3 কোথায় শেষ করলো? একেবারে এসে 21-এ এসে 21।
ওকে 21, তারপরে হচ্ছে P4 কোথায় শেষ করলো? 12, তারপরে হচ্ছে P5 29। ওকে, তাহলে কমপ্লিশন টাইম যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে পারবো কীভাবে? সিটি মাইনাস এটি, তাহলে কত হবে? 28, তারপরে হচ্ছে 18, 19, 9, 25। দেখেন বোঝা যাচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম? স্যার জি স্যার বোঝা যাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে ওয়েটিং টাইম বের করতে। ওয়েটিং টাইম কীভাবে বের করি? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। তাহলে এটা কীভাবে হবে? 18, 14, এটাও মনে হয় 14, এটা হবে 6, এটা হবে 18। দেখেন পারা যাবে এরকম রাউন্ড রবিনের কোশ্চেনগুলো? জি স্যার পারা যাবে। স্যার এটার কোশ্চেনটা কিভাবে আসবে? আচ্ছা, কোশ্চেনটা ঠিক সেম ওয়েতেই হচ্ছে, আপনাকে আমি টেবিল দিয়ে দেবো এরকম টাইপের, যেটাতে প্রসেস থেকে থাকবে, অ্যারাইভাল টাইম থাকে, বাস টাইম থাকে, মানে এই পর্যন্ত কোশ্চেন হবে। আর একটা টাইম কোয়ান্টাম বলে দেবো, যে টাইম কোয়ান্টাম 2 সেকেন্ড বা 3 সেকেন্ড এরকম একটা সময় বলে দেবো, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনাকে এই রেডি কিউ মেনটেন করতে হবে, জ্ঞান চার্ট তৈরি করতে হবে, এভাবে কাজগুলো করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে রাউন্ড রবিন।